আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। পদায়নের স্বচ্ছতার জন্য লটারি পদ্ধতিতে করা হলেও ঢাকার কর্মকর্তাদের অনেকেই এই বিভাগেই পদায়ন পেয়েছেন। এদের মধ্যে আবার অনেকের বিরুদ্ধে রয়েছে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগ। এর ফলে নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সরকার চাইলে বিশেষ কারণে লটারির মাধ্যমে পদায়ন করতে পারে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় রদবদল আনল অন্তর্বর্তী সরকার। ইউএনএদের বদলি প্রদান সংক্রান্ত 2010 সালের পরিপত্র না মেনেই 26 নভেম্বরে প্রজ্ঞাপনে 8 বিভাগের 166 জনকে প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বচ্ছতার লক্ষ্যে লটারি পদ্ধতিতে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন করা হলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রজ্ঞাপনে দেখা যায়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে 29 জনের মধ্যে 15 জনই এই বিভাগে পদায়ন পেয়েছেন, অথচ অন্য 7টি বিভাগের কর্মকর্তারা ঢাকায় ততটা পদায়ন পাননি। যোগদানের আগেই ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে সোনারগাঁও উপজেলার নবনিযুক্ত ইউএনও শাহ মোহাম্মদ জুবাইরকে ঘিরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2014 সালের 12 জানুয়ারি শিবির নেতা মামুন হোসেনকে হত্যা মামলার প্রধান আসামি তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মামুনুল হককে করা হয়েছে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও নিজ জেলা নাটোরে পদায়ন পেয়েছেন নলডাঙ্গার ইউনো নুরুল আমিন রুবেল। 14 গ্রামে পদায়ন পাওয়া আল ইমরানের নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আছে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কয়েকজন। লটারির মাধ্যমে একই ব্যক্তি লোভনীয় জায়গায় পদায়ন পাওয়ায় লটারি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এখন যদি লটারিতে এসে যায় তাইলে তো কিছু করার নাই, আর যদি লটারিতে অস্বচ্ছ হয় তাইলে তো অন্যায় হয়েছে। নিজ জেলা পাওয়ার কথা না, এটা হলে বেআইনি হয়েছে, একেবারে বেআইনি হয়েছে। অ্যাডমিন, পুলিশ আর জুডিশিয়ারি এরা আপনার নিজ জেলায় এবং শ্বশুরের জেলায় পোস্টিং পায় না, এটা হলে অন্যায় হয়েছে। এটা হলে গ্রস ভায়োলেশন হয়েছে। প্রশাসনের জন্য তো আপনার লটারি কোনো সমাধান না, যেখানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, সেখানে তারা স্বচ্ছতা নিরপেক্ষতা প্রমাণের জন্যই লটারির আশ্রয় নিচ্ছে। এই লটারিও যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। এ বিষয়ে একাধিকবার জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হকের সাথে যোগাযোগ করা হলেও কথা বলেননি তিনি। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 29 নভেম্বর চারুকলা ইউনিটে এবং 6 ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 13 ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার 5 ইউনিটে 6125 আসনে ভর্তি নেওয়া হবে। আইইবিএ ইউনিটে 120টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 11,000-এর বেশি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, ভর্তি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরু হয়েছে কিনা এই সম্পর্কিত কি কি তথ্য আছে আপনাদের কাছে আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আইবিএ পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আসলে যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হলো এবং আজকে প্রথম পরীক্ষা হচ্ছে আইবিএর। আমরা দেখেছি সকাল থেকে স্টুডেন্টরা যারা ভর্তি পরীক্ষা দিতে তারা কিন্তু এসেছেন এবং এসে প্রথমে তার যে সিট অনুযায়ী সেই হলে কিন্তু প্রবেশ করছেন এবং আমরা দেখেছি, আমরা এখন রয়েছি আর্টসের যে বিল্ডিংটি, সেখানে ঢোকার মুখে কিন্তু তাদের চেকপোস্টে পড়তে হয়েছে। পুলিশ কিন্তু তল্লাশি করছেন এবং তাদের চেক করছেন। আসলে প্রবেশপত্র এবং কলম ছাড়া আসলে কিছুই নিয়ে ঢোকা যাবে না, এমনটি নিয়মে রয়েছে। তো সেগুলো ব্যতীত যারা আসছেন তাদেরকে কিন্তু সেই জিনিসগুলো রেখে আসলে ভিতরে ঢুকতে হচ্ছে। এবং আমি যদি একটু বলি, 10টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে 12টা পর্যন্ত। এখনও 9 মিনিট বাকি আছে, আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু গেট বন্ধ হয়ে যাবে যে পরীক্ষার। তারপরে কিন্তু আর
শিক্ষার্থীরা চাইলেও ঢুকতে পারবে না। তো এজন্য কিন্তু প্রবেশপত্রে সবসময় বলা থাকে এবং এবারও সেই নিয়মে ব্যতিক্রম হয়নি যে পরীক্ষা শুরুর 20 থেকে 30 মিনিট পূর্বে হল রুমে অবস্থান করার জন্য এবারও তার ব্যতিক্রম হয়নি এবং সেই পাশাপাশি যে শুধু অ্যাডমিট কার্ড এবং কলম এবং প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো গ্যাজেট বা অন্য কোনো বস্তু নিয়ে ঢোকা যাবে না পরীক্ষার হলে। এবং আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেদিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং এবারে পরীক্ষা খুব সুন্দরভাবে হবে এমনটি আশা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে, এমনটি জানানো হয়েছে। একটু যদি বলে, আজকে আইবিএর পরীক্ষা হচ্ছে এবং আগামীকাল অর্থাৎ 29শে নভেম্বর চারুকলা ইউনিটের পরীক্ষাটি হবে এবং 6 ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষাটি হবে। আর একটি বিষয়, এই মোট 5টি ইউনিটে প্রায় 6000-এরও বেশি সিট রয়েছে এবং আজকে যে পরীক্ষা হচ্ছে সেটি 120টি সিটের বিপরীতে কিন্তু 11,000-এরও বেশি আবেদন পড়েছে। তো মিতু, এই ছিল আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সবশেষ তথ্য। মিতু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও সকল ধরনের সবজি 50 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে প্রতি কেজি টমেটো 120 থেকে 140 টাকা, কাঁচামরিচ, করলা ও বরবটি 100 থেকে 120 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা, পটল 50 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে। এদিকে 1 মাস ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। আগাম মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে শুরু করবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। আর রহিম, বাজারে শীতকালীন সবজি সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শীতকালীন সবজির বাজারে বলা যায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কিন্তু অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। তবে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জানা গিয়েছে, তারা যেমনটি বলছেন, শীতকাল চললেও শীতকালীন সবজির আমদানি কিছুটা বাজারে বেড়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু শীতকালীন সবজির দাম কিন্তু কমে নাই, এখনও 50 টাকার ওপরে কিন্তু প্রতিটি সবজি বিক্রি হচ্ছে। বিশেষভাবে ফুলকপি এবং পাতাকপির ভরা সিজন চললেও কিন্তু সেটি 50 থেকে 60 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। টমেটো এখনও 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর 90 থেকে 100 টাকা, মরিচ 100 থেকে 120 টাকা, পেঁয়াজ 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা 120 টাকা, পটল 80 টাকা, কচু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। শসা 80 থেকে 90 টাকা, পেঁপে 30 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া যদি আমরা মাংসের বাজারের কথা বলি, ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সোনালী 250 থেকে 260 টাকা। এছাড়া মাছ মাংসের বাজার কিন্তু মাছের বাজার অপরিবর্তিত রয়েছে। এছাড়াও চালের বাজারে মোটা যে ধরনের চাল, স্বর্ণা চাল, সেটি কিন্তু 1 থেকে 2 টাকা কেজি দরে কমেছে, যেটি ইন্ডিয়ান চাল আমদানি করার জন্য কিন্তু এমনটি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়া আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম পেঁয়াজের দাম নিয়ে, তারা যেমনটি বলেছেন, দেশি পেঁয়াজের মজুদ কিন্তু সিজন একেবারে শেষ পর্যায়ে, যেটি ভারতীয় পেঁয়াজ আমদানি থাকলে কিন্তু কিছুটা প্রভাব পড়ে এবং সেটি কম থাকে। তবে এই বছরে যেহেতু ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়তি রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু মুড়ি কাটা যে পেঁয়াজ, সেই পেঁয়াজ বাজারে আসলে কিছুটা দাম কমতে পারে। তবে যেমনটি বলা যেতে পারে, শীতকালীন সবজি বাজারে আমদানি বাড়লেও এখন পর্যন্ত সবজির বাজার ক্রেতা নাগালের বাইরেই বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। মিতু। জি, ধন্যবাদ আপনাকে। বেঁচে থাকার জন্য যে খাবার, সেই খাবারেই যদি থাকে বিষ, তবে বেঁচে থাকাই যেন চ্যালেঞ্জ। সবজি তাজা রাখা, ফল পাকানো থেকে শুরু করে দৈনন্দিন প্রায় প্রতিটি খাবারেই ব্যবহৃত হচ্ছে রাসায়নিক দ্রব্য, মেশানো হচ্ছে কাপড়ের রঙও। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল খাদ্যের কারণে প্রতিদিনই ক্যান্সার সহ নানা মরণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আব্দুর রহিমের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন।
বাঁচার জন্য যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যই যেন এখন পরিণত হয়েছে নীরব ঘাতকে। চাল, ডাল, আটা, দুধ, মাছ, মাংস সহ কোনো কিছুই এখন আর ভেজাল মুক্ত নেই। শিশু খাদ্য থেকে জীবন রক্ষাকারী ওষুধ সবখানেই মিলছে মারাত্মক সব ক্ষতিকর রাসায়নিক উপাদান। ফলাফল হিসাবে মানবদেহে সৃষ্ট হচ্ছে ক্যান্সার, কিডনি ও লিভারের মতো জটিল রোগ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা বলছে, সারা দেশ থেকে সংগৃহীত খাদ্য নমুনার 52% দূষিত। ভেজাল রোধে আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ, তাই প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে জনগণ। ক্রমবর্ধমান হারে বাড়ছে ভেজালের দৌরাত্ম্য। বিভিন্ন রকম টেস্ট রিপোর্ট এবং গবেষণায় দেখা গেছে যে আমাদের চাল থেকে শুরু করে আমাদের সবজি থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে কিন্তু হেভি মেটাল পাওয়া যাচ্ছে। এই ধরনের অপরাধের সাথে যে ব্যবসায়ীরা জড়িত, এটা তারা শিশু হত্যার দায়ে জড়িত বলে আমি বলবো। সেই জায়গাগুলোতে এখানে এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে শুরু করে সরকারের যে আইনগুলো আছে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। বিএসটিআই মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণের কথা বললেও তাদের চোখ ফাঁকি দিয়েই চলছে এমন কারবার। কাঁচা বাজারে মাছ, মাংস, এগুলো কিন্তু দেখার দায়িত্ব আমাদের না। তারপরেও আমরা অনেক সময় আপনার ভোক্তার কথা চিন্তা করে আমরা অনেক সময় ফরমালিন টেস্ট করি। কার্বাইড দিয়ে ফল পাকানো, গ্রোথ হরমোন ইউজ করা, ইথোফেন, এটা 3 মাস আগে যদি ব্যবহার না করে, এটা কিন্তু আলটিমেটলি যে ফলমূলই খান, এটা কিন্তু ইফেক্টটা আমাদের শরীরে চলে আসবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল ও মানহীন পণ্য রোধে একাধিক কর্তৃপক্ষ থাকলেও নেই সমন্বিত প্রচেষ্টা। এই সমস্ত খাদ্য ভেজালের জন্য ইমিডিয়েট ক্ষতি হচ্ছে, বমি হবে, ডায়রিয়া হবে, শরীরের লিভারটা নষ্ট হয়, ক্যান্সার হতে পারে, আপনার স্টোমাকে ক্যান্সার হতে পারে। এই ধরনের যে দীর্ঘমেয়াদী ক্ষতি সেটা আপনার এইটা শরীরের যে কোনো অংশে ক্ষতি হতে পারে। গবেষণা বলছে, বাজারের অধিকাংশ পণ্যে ব্যবহার হচ্ছে ফরমালিন, কার্বাইড ও ইথোফেন সহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। আব্দুর রহিম, RTV, ঢাকা। পলিশেটে টমেটো চাষ করে নতুন সম্ভাবনার খোঁজ পেয়েছেন নড়াইলের কৃষকেরা। প্রযুক্তি নির্ভর চাষে শীতের সময়ও ফলাচ্ছেন মানসম্মত টমেটো, যা দামেও ভালো এবং লাভেও দ্বিগুণ। টমেটো চাষে কৃষকদের মুখে এখন সাফল্যের হাসি। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। বদলে গেছে নড়াইলের সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের দৃশ্য। শীতের সময়ও এখানকার মাঠ থেকে শুরু করে পলিশেট ঘর ভরে গেছে লাল টমেটোতে। প্রযুক্তি নির্ভর চাষে ভালো ফলন, কম রোগ আর দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। কাঠা প্রতি জমিতে 30 থেকে 40 হাজার টাকা খরচে আয় হচ্ছে খরচেরও 3 গুণ। তাছাড়া পলিশেট প্রযুক্তিতে চাষ হওয়ায় টমেটো গাছগুলো থাকছে নিরাপদ পরিবেশে। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকায় শীতের সময়ও ফলন হচ্ছে বেশি। প্রতিদিন আমি প্রায় 20 কেজি 25 কেজি করে বিক্রি করি। এতে আমার লাভ বেশিই থাকে, কারণ আমার কেজি প্রতি খরচ হিসাব করলে 15 থেকে 20 টাকা মতো আসে, কিন্তু আমি বাজারে বিক্রি করি 80 টাকা। 20 শতাংশ জমিতে চাষ করা হয়েছে। লাভটা সর্বসাফল্য মূল্যে প্রায় খরচ উঠে হয়তো লাখখানেক টাকা লাভ হতে পারে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক, ফলন মোটামুটি ভালো। পলিশেট পদ্ধতিতে নড়াইলের কৃষিতে খুলেছে নতুন দিগন্ত। শীতকালেও নিরবচ্ছিন্নভাবে টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি আয়ও বাড়াচ্ছে, বললেন কৃষি কর্মকর্তা। কৃষকরা আসলে এই অফ সিজনে যে টমেটোটা এটা তারা চাষ করছেন, আসলে এর প্রথমত ইনভেস্টমেন্ট একটু বেশি হলেও যেহেতু বাজার মূল্য অনেক বেশি, তাই কৃষকরা তাদের এই যে দামের যে সামঞ্জস্যতা এটা পুষিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রযুক্তি নির্ভর চাষে বদলে যাওয়া নড়াইলের কৃষকদের জীবনে অব্যাহত থাকুক সাফল্যের গল্প, এমনই স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আজ 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ হয়েছে, যা দেশের সর্বনিম্ন। দিনাজপুরে হিলিতে গত 3 দিন ধরে 14 থেকে 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। পাবনার ঈশ্বরদীতে সপ্তাহ জুড়ে ছিল শীতের তীব্রতা, তাপমাত্রা কমে নেমে এসেছে 14.5 ডিগ্রির ঘরে। এদিকে কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে কোস্টগার্ডের অভিযানে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা মূল্যের 1100 মেট্রিক টন চোরাই করা কয়লা সহ 12 জন চোরা কারবারিকে আটক করে
জেলার কোস্টগার্ড স্টেশন। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় জেলার কোস্টগার্ড স্টেশন বরিশালের চরমোনাই আনন্দঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি লাইটার ভেসেল তল্লাশি করে বিপুল অর্থের চোরাই কয়লা আর ১২ জনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় স্টার্লিং কারখানার সামনে তিতাস গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত ৯:৩০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাখানিক পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীরা আতঙ্কে রয়েছেন। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঢাকা বগুড়া মহাসড়কে একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতরাতে কামারখন্দ উপজেলার বালুকুল এলাকায় বগুড়ামুখী লেনে দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পিকআপ ভ্যানে থাকা বাড়ির ফার্নিচার সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর কামারখন্দ স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আর ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালীর সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগে চালু হচ্ছে ফেরি চলাচল। মেঘনা নদীর নলচিরা ও চেয়ারম্যান ঘাটে তৈরি হচ্ছে ফেরির ল্যান্ডিং স্টেশন। একাধিকবার নৌডুবির ঘটনায় প্রাণহানি হলেও অবহেলিত ছিল ফেরি চালুর বিষয়টি। আন্দোলন সংগ্রাম করেও মেলেনি সুফল। উচ্ছ্বসিত হাতিয়াবাসী বলছে, ভোগান্তি কমার পাশাপাশি উন্নত হবে দ্বীপের অর্থনৈতিক অবস্থা। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ প্রতীক্ষার পর পূরণ হতে চলেছে ৭.৫ লাখ মানুষের স্বপ্ন। প্রথমবারের মতো নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে চালু হচ্ছে হাতিয়া দ্বীপের ফেরি চলাচল। আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাটে জোরে সোরে চলছে ফেরির ল্যান্ডিং স্টেশন নির্মাণের কাজ। ফেরি চলাচলে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে। চলমান কাজটা দূরত্বই শেষ করতে চাই এবং ডিসেম্বরের লাস্টে শেষ হয়ে যাবে। দুর্যোগ আবহাওয়ার কারণে রোগী আটকে থাকতো, রোগীদের বিষম কষ্ট হইতো। এমনও আমার চোখে দেখা এখানে অনেক রোগী মারা গেছে। তো ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। যারা ফেরি করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বদলে যাবে হাতিয়ার ভাগ্য। যাতায়াতে কমবে ভোগান্তি, লোকসান এড়ানো যাবে ব্যবসা বাণিজ্যে। এখানে মানুষ নদীতে পারাপার করতে বিভিন্ন ঝুঁকি ছিল। ব্যবসা বাণিজ্য যারা করতো তারা মালামাল আনা অনেক বিপজ্জনক ছিল। তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়তো বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে। বোট ডুবে গেলে ব্যবসায়ী শেষ, ফতের বিকারি হয়ে যায়। ফেরি হয়ে যায় তো ফেরিতে আমাদের সব প্রকারের আমাদের সুবিধা হয়ে যাবে। নৌ উপদেষ্টা বলছেন, ফেরি নির্মাণের পদক্ষেপ নিলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। দ্বীপের বাসিন্দা এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আলোর মুখ দেখতে পেয়েছে হাতিয়ার ফেরিঘাট। সব মিলিয়ে একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে সরকারের সাথে সখ্যতা, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ফেরি চালু করে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ যাতায়াতের চিরতরে অবসান চান হাতিয়াবাসী। আব্দুল হামিদ, RTV। উদ্বোধনের ৪ বছরেও শুরু হয়নি দিনাজপুরের খানসামা উপজেলা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। অকেজু পড়ে আছে হাসপাতালের ভবন, আবশ্যিক কোয়ার্টার সহ চিকিৎসা সরঞ্জাম। স্বাস্থ্য অধিদপ্তরকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে চলতি অর্থ বছরেই কার্যক্রম চালুর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০২১ সালের ১৫ নভেম্বর নির্মাণ কাজ শেষ হয় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী তীরে ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির। নির্মাণে ব্যয় হয় ১৬ কোটি টাকা। তৈরি করা হয় একটি দ্বিতল ভবন, ৩টি আবাসিক কোয়ার্টার, একটি গ্যারেজ, বিদ্যুৎ স্টেশন সহ প্রয়োজনীয় স্থাপনা। কেনা হয় চিকিৎসা সরঞ্জামাদিও। প্রয়োজনীয় সবকিছু থাকার পরও ৪ বছর পেরিয়ে গেলেও শুরু করা যায়নি হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। হতাশা ও ক্ষোভ
স্থানীয়দের। সেই তখন থেকে এখন পর্যন্ত এটা একটা ভুতুরে জায়গার মতো পড়ে আছে। এখানে কোনো ডাক্তার নাই। এখানে পাকেরহাট 15 কিলো মাটি, এই হাসপাতাল 17 সাল থেকে এখনো ওই অবস্থায় পড়ে আছে। মানে আমরা বিভিন্ন জায়গায় যাইতে পারি না, গরিব মানুষ পাশাপাশি আছে, মানে যে কোনো একটু হলে চিকিৎসা আমরা সুযোগ সুবিধা পাই না। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বিভিন্ন সময়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা চিঠি প্রেরণ করি চাহিদাপত্র দিয়ে, তারাও আমাদের আশ্বাস দেয়। খুব রিসেন্টলি আমরা মানে তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে, তাদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চাহিদাপত্র আবারও গত মাসে পাঠিয়েছি। অর্থনৈতিক কোড নিরসন হলে চলতি বছরেই কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই অর্থ বছরের মধ্যেই হয়তো আমাদের এখানে অর্থনৈতিক কোডটির যে জটিলতা রয়েছে সেটি হয়তো নিরসন করা সম্ভব হতে পারে। এই বিশ্বস্ত হসপিটালের কার্যক্রম শুরু হলে এখানকার মানুষের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থাটা আরো উন্নত হবে। হাসপাতালটি চালু হলে উপকৃত হবেন খানসামা উপজেলার 8টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সাকিব আল হাসান, RTV। ঝুঁকিপূর্ণ ভাঙা কাঠের সাঁকো দিয়ে স্কুলে যেতে হয় টাঙ্গাইলের মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের। নড়বড়ে সাঁকো কাঠ সরে গিয়ে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভয় আর আতঙ্কে অনেকেই ছেড়ে দিয়েছে স্কুল। জনস্বার্থে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের, যদিও কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1983 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। স্কুলটিতে যাতায়াতের একমাত্র কাঠের সাঁকোটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কাঠামোতে ফাটল ও ধসে পড়েছে নিচের মাটি। বিভিন্ন স্থানে কাঠ পচে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা অংশে পা পিছলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি থাকায় অনেক শিশু স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। পুল দিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়। পুল দিয়ে আসতে আমাদের সমস্যা হচ্ছে, আর পুলটি যেন তাড়াতাড়ি মেরামত করে দেয়। আমাদের একটি আবেদন, এই ব্রিজটি তাড়াতাড়ি উন্নয়নজনী হয়ে যায়। শুধু শিক্ষার্থী নয়, আশপাশের 4টি গ্রামের মানুষও সাঁকুটি ব্যবহার করায় শেষ নেই দুর্ভোগের। শিশু বাচ্চারা পড়ে, এই যে সমস্ত বাচ্চারা পড়বার গেলে এই অবস্থা পড়ে গেলে মারা গেলে তো ক্ষতিটা আমাদের হবে। এখানে যেহেতু একটা প্রাইমারি স্কুল, একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা চাচ্ছি যে এখানে একটা ভালো একটা ব্রিজ। আসলে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি অভিভাবকদের আশ্বাস দিলে আমি নিজেই আশ্বস্ত নই। কাঠের তৈরি যে কোনো সময় ভেঙে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তা। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা চাহিদা দিয়েছি এবং উপজেলা প্রশাসন নজরদারিতে এই বিষয়টা আছে। জনদুর্ভোগ কমাতে খালের উপর নির্মাণ হবে ব্রিজ, নির্বিঘ্ন হবে শিশুদের যাতায়াত, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।